রাত থেকে ভোর রাত হয়ে একেবারে সকাল সকাল বিভিন্ন জায়গায় ভাইরাল। কি ভাইরাল হলো? বাংলায় নাকি বিকল্প রাজনীতি। আর সেই ভাইরাল কিভাবে হলো জানেন? একেবারে পোস্টার লাগিয়ে। কোথায় কোথায় পোস্টার পড়েছে একবার আপনাদেরকে বলি। একেবারে বলা যেতে পারে হাজরা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে, রাসবিহারী, গড়িয়াহাট, পার্ক সার্কাস, ধর্মতলা এবং এন্টালিতে শুধু কংগ্রেস অফিসের সামনে নয়, একেবারে সুদূরবর্তী কোথায় কলকাতা আর কোথায় কোচবিহার, সব জায়গাতে একেবারে পোস্টারে ছড়িয়ে গিয়েছে চারিদিক। বাংলায় নাকি বিকল্প রাজনীতি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, এবং এই রাজনৈতিক তরজার বশেতে বলা যেতে পারে এক প্রকার অভিষেক ব্যানার্জিকেও একেবারে কোণঠাসা করতে তৈরি রাজনৈতিক মহল। তার কারণ অভিষেক ব্যানার্জি শুধুমাত্র ডায়মন্ড হারবারেই সাংসদ পদে থাকতে চাইছেন, সাংসদ হয়ে লড়তে চাইছেন। এই নিয়েও শুরু হয়েছে প্রবীণ নবীন তত্ত্ব। কালীঘাট থেকে ক্যামক স্ট্রিটের মধ্যে নাকি দ্বৈরথ বাড়ছে। এই সব নিয়ে আলোচনা হবে টান 1 ঘন্টার শোতে। আগামী 1 ঘন্টায় এই বিষয় নিয়ে আলোচনা হবে বিশদে, কিন্তু তার আগে দেখবো একটি ছোট্ট বিশেষ প্রতিবেদন। আমি রোজ অঞ্জন আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 7টায়। সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জন। দেখুন বিশেষ প্রতিবেদন, তারপর আসছি। দেখুন। বাংলায় বিকল্প রাজনীতির ডাক। রাতের অন্ধকারে বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে অজান্তে পোস্টার। দেওয়ালে দেওয়ালে পোস্টার, আর পোস্টারে লেখা বাংলায় বিকল্প রাজনীতি। স্লোগান ছোঁয়াচে ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। কোনো দল, কোনো নেতা, কোনো সংগঠনের নাম না থাকায় এই রহস্যময় পোস্টার প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। এই ঘটনার পরপরই কংগ্রেস নেতা কৌস্তব বাগচির বক্তব্যকে কেন্দ্র করে গুঞ্জন আরও ঘনিয়েছে যথেষ্ট। দীর্ঘদিন ধরেই তিনি পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির ডাক দিচ্ছেন। তার মতে তৃণমূল ও বিজেপির দ্বৈত ক্ষমতা চক্রের বাইরে জনগণের জন্য নতুন পথ খুঁজতে হবে। যদিও বাগচি সরাসরি দায়ভার নিচ্ছেন না, তবুও বলছেন বিকল্প রাজনীতির কথা যদি কোনো ব্যক্তি বা সমষ্টিকে উদ্বুদ্ধ করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই রহস্যময় পোস্টার আবির্ভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক আলোড়ন বা আলোচনা শুরু করেছে। বিশেষ করে আগামী লোকসভা নির্বাচনের আগে এই ধরনের প্রচারণার উদ্দেশ্য কী তা নিয়ে তদারকি বাড়িয়েছে প্রশাসন। কেউ কেউ আবার মনে করছেন বিরোধী দলগুলো এই পথ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য। আবার কেউ বলছেন কোনো নতুন রাজনৈতিক শক্তি এভাবেই তাদের আগমনের সংখ্যাধ্বনি বাজিয়েছে। যাই হোক, বাংলায় বিকল্প রাজনীতির স্লোগান সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা জাগিয়েছে ইতিমধ্যেই, যা বলা একেবারেই বাহুল্য। কে এই বিকল্প শক্তি, কি তাদের লক্ষ্য, তা এখনও জানা না গেলেও এই পোস্টার নিঃসন্দেহে রাজনৈতিক আবহে চাঞ্চল্য সৃষ্টি করেছে অনেকটাই। আর একেবারে লোকসভা নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে নতুন কোন রাজনৈতিক মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। শুনলেন, বোঝানোর চেষ্টা করলাম ছোট্ট একটি বিশেষ প্রতিবেদনের মাধ্যমে যে আগামী 1 ঘন্টায় কী কী নিয়ে আলোচনা হতে পারে। তার কারণ আপনারা জানেন যে সংবাদ শিরোনামে আজ সারাদিন ধরে বলা যেতে পারে বাংলায় বিকল্প রাজনীতি, এই নিয়ে তরজা একেবারে তুঙ্গে রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনায় ফিরবো একেবারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে জুড়েছেন মাননীয় চন্দন সিং, বিজেপি নেতা, এবং আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় পরিতোষ বর্মন, কংগ্রেস নেতা, এবং মাননীয় দেবজ্যোতি রয়, সিপিআইএম নেতা। আপনাদের চারজনকেই ট্রাইব টিভিতে স্বাগত জানাই। কিন্তু সবার আগে যে প্রশ্ন রাখবো কংগ্রেস নেতার কাছে, পরিতোষ বাবুর কাছে। পরিতোষ বাবু, কি বলবেন? তার কারণ আপনাদের অন্দরেই কিছুদিন আগে আপনাদেরকে দেখাতে হয়েছে তৃণমূলের অন্দরে নানান রকম অভিমত সামনে আসছে, একজন আরেকজনের দিকে কটাক্ষ করছে। সেই চিত্র আজও দেখাবো, কিন্তু তার আগে কৌস্তব বাগচির একেবারে তার টুইটার হ্যান্ডেল থেকে শুরু করে ফেসবুক হ্যান্ডেল, সব জায়গাতে তিনি এরকম পোস্টার লাগিয়ে বসলেন বাংলায় বিকল্প রাজনীতি। আর তারপর থেকেই সমস্ত জায়গাতে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ে গিয়েছে। কি বলবেন? পরিতোষবাবু, আমার কথা শোনা যাচ্ছে? পরিতোষবাবু, আমার কথা শোনা যাচ্ছে? আপনার সাউন্ড মিউট রয়েছে, প্লিজ ওটাকে আনমিউট করুন। আপনার সাউন্ড আনমিউট করুন প্লিজ। বেশ, পিসেরকে বলবো কানেক্ট করার জন্য আবার পরবর্তীকালে। কিন্তু তার আগে প্রশ্ন রাখবো এখন সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে আসবো। গৌরাঙ্গবাবু,
আসবো পরিতোষবাবুর কাছে, তার আগে একটা প্রশ্ন বড্ড দানা বাঁধছে। বাংলায় বিকল্প রাজনীতি এর ব্যাখ্যাটা আসলে কি? তার কারণ এদিকে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জির দিকেও কিন্তু এই বাংলায় বিকল্প রাজনীতির একটা ব্যাখ্যা সামনে আসছে। তার কারণ গত কিছুদিন আগেও বলা যেতে পারে, যখন উত্তরবঙ্গ সফরে আসছেন তার আগে প্রবীণ নবীন একটি তত্ত্ব তুলে ধরেছিলেন এই স্বয়ং অভিষেক ব্যানার্জি, এবং তারপর থেকে বিভিন্ন গুঞ্জনই কিন্তু সামনে এসছে, প্রকাশ্যে এসছে। তাহলে কি কালীঘাট এবং ক্যামক স্ট্রিটের মধ্যে দ্বৈরথ বাড়ছে? বিকল্প রাজনীতির কথা যারা বলছে এবং যারা কমিউনিটি হ্যান্ডেল করছে বা আজকে পোস্টার বিভিন্ন জায়গায় ফেলার চেষ্টা করেছে, বিকল্প কারা হবে? যাদের রাজনৈতিক অস্তিত্ব থাকে না, যারা যে দলের বিলং করে সেই দলের নীতি আদর্শের প্রতি বিশ্বাস রাখে না এবং উপর থেকে যে হাইকমান্ডের যে নির্দেশ সেই নির্দেশকে মেনে নিতে পারে না, তারা বিকল্প রাজনীতির কথা ভাবে। আজকে কৌস্তববাবু যে বিকল্প রাজনীতির কথা ভাবছেন, তিনি বিজেপির আফিং খেয়েছেন, এসে সেই আফিং খেলে পরে, তামাক খেলে পরে বাজে বকা হয়, সেই বাজে বকছেন রাস্তায় বা তার বিভিন্ন জায়গায় লোকজন পাঠিয়ে দিয়ে কিছু পোস্টার এদিক ওদিক ফেলে দিয়েছেন। এটা নিয়ে আমরা এগুলো নিয়ে ভাবতে চাই না, কারণ কৌস্তববাবুর কাছে কোনো ভোট ব্যাংক নাই। আর কিছুদিন আগে শুভেন্দু বাবুর সাথে ঘুরে ঘুরে বেরিয়েছেন, তো সেই জন্য একটু তামাক খেলে পরে যেটা নেশা ধরে, সেই নেশার কথা এখানে বলছেন। আর যেটা হচ্ছে বাংলায় বিকল্প, অনেক দিন আগে বিকল্প রাজনীতি এবং বিপক্ষ দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিকল্প যে 35 বছরের পরিবর্তন সেটা করে এসেছে। বাংলার মানুষ এখন শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে রয়েছে, উৎসব আনন্দের মধ্যে দিয়ে রয়েছে। নতুন বছর 2024 আসছে, সবাই সব জায়গায় আনন্দ করছে, কোনো এ নিয়ে দ্বিমত নেই। দ্বিতীয় কথা, যে আমাদের অভিষেক বাবু কিছুদিন শারীরিক অসুস্থতার জন্য কোনো প্রোগ্রামে হয়তো যাননি, তা নিয়ে যে রাজনীতি এবং জল ঘোলা হচ্ছে এরকম কোনো বিষয় নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন যে আমার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবাই আমরা নেত্রীর সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা কাজ করি। এবং অভিষেকবাবু তার কাণ্ডারি এবং আমাদের হচ্ছে সেনাপতি, প্রধান সেনাপতি, তিনি হয়তো কি শারীরিক অসুস্থতার জন্য ইসে করেছেন। এবং নবীন প্রবীণের দ্বন্দ্ব এখানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও কদিন আগে নেতাজি ইন্ডোর বিভিন্ন প্রোগ্রামে বলে দিয়েছেন। একেবারে দেগঙ্গাতে গত পরশুদিন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসলেন যে পুরনো চাল ভাতে পারে আর নতুন চাল আগে পারে। এখানে তো একদম প্রকাশ্যে তিনি এই কথাটি মানে এক প্রকার অ্যাকসেপ্ট করে নিলেন যে হ্যাঁ সত্যি সত্যি ভেতরে প্রবীণ নবীন তত্ত্ব চলছে, অস্বীকার করতে পারে না। অস্বীকারের বিষয় নেই এখানে। দেখুন, বিজেপির মতো তো সেরকম নেই যে লালকৃষ্ণ আদবানিকে ধরে নরেন্দ্র মোদী এসেছিলেন, সেই লালকৃষ্ণ আদবানিকে ব্যাকফুটে ফেলে দিয়ে চলে গেছেন। বা কংগ্রেসের কথাই যদি বলি, এখানে করে নাই, এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে। তিনি আছে নয়, এটা যখন থেকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে তখনই বলে দিয়েছেন যে প্রবীণ এবং নবীনের মধ্যে সম্পর্ক ভালো হতে হবে। একটা বিষয় এখানে তুলে ধরতেই হয়, একেবারে আপনি বলছেন নিয়ম শৃঙ্খলার কথা, একেবারে এই প্রকাশ্যে সোমনাথ বাবু এবং তার সাথে অর্জুন সিং এর যে তত্ত্ব বারবার সামনে আসছে, সেই বিষয় নিয়েও কিন্তু আপনার সাথে কথা বলবো আজ। সরাসরি প্রশ্ন রাখবো চন্দনবাবুর কাছে। চন্দনবাবু, আপনাদের দিকে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস থেকে, শুধু আজ থেকে নয়, বহুদিন ধরে আপনাদের মধ্যেও এইরকম প্রশ্ন কিন্তু উঠছে আজকে, একেবারে আজ এই রবিবার দিন বলা যেতে পারে যে পোস্টার তত্ত্ব শুধু তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ নয়, বিজেপির মধ্যেও দেখা গিয়েছে। সৌমিত্র খা তার বিরুদ্ধেও পোস্টার পড়েছে। আজকে বলা যেতে পারে একবারে পোস্টারময় রবিবার। কি বলবেন চন্দনবাবু? প্রথমে বলবো, আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীর আগামী নতুন বছরের শুভেচ্ছা থাকলো। এবং আমাদের রায়গঞ্জে একটি টিভি চ্যানেল ট্রাইব টিভি একটা খুব সুন্দর প্রোগ্রাম করছে, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাবো। সঙ্গে আরও সামনে এগিয়ে যাক নিরপেক্ষতার সামনে, এটাই বলছি। আর আজকে যে বিতর্ক চলছে বা যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, গৌরাঙ্গবাবু কিন্তু বললেন কৌস্তববাবুকে নিয়ে, উনি কিন্তু ডাইরেক্ট বিজেপির ব্যাপারে কিন্তু কথা বললেন। দেখুন, যে কোনো ভোটের আগে কিন্তু এই ধরনের কিছু তর্ক বিতর্ক পোস্টার হয়ে থাকে, তো এটা কিন্তু খুব যে বড় কথা তা নয়। এইবার বিকল্প তো পশ্চিমবঙ্গের মানুষ অনেক দিন ধরেই চাচ্ছে। বর্তমান সরকারের যেভাবে নীতি আদর্শ দুর্নীতিতে পরিণত হয়েছে, তাতে আমাদের পশ্চিমবঙ্গবাসী একের পর এক যে
অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, BJP শাসিত তাতে রাজ্যগুলোতে আমি কিন্তু হচ্ছে। আপনাকে ইন্টারফেয়ার আসবো, করিনি। আসবো, আসবো। হচ্ছে ওটা না, বলতে আপনাকে হবে, কিন্তু ঠিক। বলিনি, আমাকে বলতে বলতে হবে, দিন। এটা বললাম, ঠিক আছে, না, ঠিক আছে, বলুন, বলতে বলুন। দিন। হ্যাঁ, ঠিক, হ্যাঁ, বলুন। সঙ্গে একটা কথা বলি, আমি গৌরাঙ্গবাবুকে আলাদাভাবে করে চিনি। উনি খুব ভালো শিক্ষক এবং উনি আমাদের প্রাইমারি স্কুলের ভালো শিক্ষক, ভালো পরিকাঠামো তৈরি করেছে, খুব ভালো ব্যক্তি। উনি একটা রাজনীতির দলে আছে, একটা রঙে আছে, কিন্তু একটা কথা বলি যে আপনি একটা শিক্ষক, বর্তমান আমাদের সমাজের পরিকাঠামোটাকে না ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের অনেক ছাত্ররা কিন্তু আপনাদেরকে দেখে শিখবে, আগামী তারা রাস্তা চলবে, আপনাদের পথ দেখানো রাস্তা দিয়ে চলবে। কিন্তু তো আমি বলি গৌরাঙ্গবাবু, রাজনীতির জায়গায় থাক, আমরা বিতর্কে এসেছি। দেখুন, প্রত্যেকটা দলে তর্ক বিতর্ক বা আমাদের কিছু না কিছু ভুল ভ্রান্তি সব দলেরই থাকে কম বেশি। বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে যা অবস্থা, তাতে কিন্তু বিকল্প দরকার। আর কৌস্তববাবু যেটা বলেছে, বা যেখানে আমাদের নানা রকম পোস্টার পড়েছে, দু এক জায়গায় দেখলাম, আমাদের এখানেও নানা রকম পোস্টার দেখলাম। তো আমি একটা কথাই বলি, দেখুন, যে কোনো ভোটের আগে এটা সাধারণ ব্যাপার, এটা নিয়ে কিন্তু বড় ব্যাপার না। কিন্তু একটা কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গে বিকল্প দরকার আছে। হ্যাঁ, বিকল্প যখন 34 বছর পরে সাধারণ জনগণ নিয়েছিল, কিন্তু এটা কিন্তু ভাবতে পারেনি যে এই ধরনের বিকল্প তৈরি হবে, যে আসমান সে গিরা খজুর মে আটকা। তো অ্যাকচুয়ালি 34 বছর যে হারমাত বাহিনীর অত্যাচারিত পরে যে একটা অন্য সরকার চেয়েছিল, কিন্তু ওই যে বললাম, আসমান সে গিরা খজুর মে আটকা, গোদের উপরে বিস্ফোর হয়ে আছে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি। বিকল্প ব্যবস্থায় এখন বলতে গেলে এখন বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায়, এটাই বলছি। বিকল্প এই একটা একই আছে কথা, এই একই প্রসঙ্গ একেবারে আপনাদের শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, বলা যেতে পারে বিরোধী দলনেতা, তার মুখেও এই একই রকম সুর আজ দেখা গিয়েছে। তিনি বলছেন কি সিপিআইএম টেস্টেড এবং রিজেক্টেড, এবং একই সাথে তিনি বলছেন তৃণমূল কংগ্রেসও নাকি টেস্টেড এবং খুব শীঘ্রই রিজেক্টেড হবেন, তাই বিজেপি শেষ ভরসা। কি বলবেন চন্দনবাবু? দেখুন, অবশ্যই দেখুন, বিজেপি লাস্ট ভরসা। চন্দ্রবাবুকে জিজ্ঞেস করেছি, চন্দ্রবাবু সরি গৌরাঙ্গবাবু বলুন। বললাম যে বিজেপিও সেরকম টেস্টেড এবং রিজেক্টেড না, আপনি গোটা বাংলার কথা ভারতবর্ষে। বলছেন, আমি শুভেন্দু বলছি অধিকারী বাংলার কথা বলছেন, উনি বাংলার কথা বলছেন। বাংলার কথা বলছেন, কিন্তু আমরা মনে করি ভারতবর্ষেও টেস্টেড এবং রিজেক্টেড ডবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যগুলোতে, যার ফলে অনেক জায়গায় গোহারা হেরেছে এবং সেই জায়গাগুলোতে অস্তিত্ব তো দক্ষিণ ভারতের দিকে শেষ, প্রায় বিলুপ্ত। আপনি একই কথা ঘুরে ঘুরে বলছেন। আমি একটু বলিনি, বাংলার কথা। আপনি না, এর আগে কিছুদিন আগে গৌরাঙ্গবাবু, আপনি বললেন ভারতে আসবো, চন্দ্রবাবু আসবো, প্লিজ আসবো। গৌরাঙ্গবাবুর কাছে আছে, চন্দ্রবাবু প্লিজ, চন্দ্রবাবু আসবো, আপনি একই গৌরাঙ্গবাবু আপনার কাছে আসবো। বর্তমানে আপনার দলের অবস্থাটা গৌরাঙ্গবাবু, আপনাকে একটা প্রশ্ন করতে আপনার দলের অবস্থা দেখুন, আপনাদের দলে কোনো বিরোধী দল দরকার প্রশ্নটা নাই। করতে দিন, প্লিজ। আপনারা নিজেদের প্রশ্নটা মধ্যে করতে দিন। বিতর্ক তৈরি চন্দনবাবু, করছেন। প্রশ্নটা করতে দিন আমাকে। গৌরাঙ্গবাবু, কি বলছেন? আপনাকে প্রশ্নটা করছি। আপনি বলছেন একেবারে ভারত ভ্রমণে বেরোলেন, আপনি আবারও যে কথা একেবারে আপনাদের বিরোধী দলনেতারা বলে যে আপনারা ভারত ভ্রমণে বেরোন, যদি এটা মেনেও নি কিছুক্ষণের জন্য, সত্যি সত্যি যদি ভারত ভ্রমণে আপনি বেরিয়ে থাকেন, আরেকটু জিনিস আপনি মনে করিয়ে দিই আপনাকে, সবাই দক্ষিণ ভারতের কথা বললে কি করে হবে? এই গত বিধানসভা নির্বাচনে, যে কিছুদিন আগে যে বিধানসভা নির্বাচন হলো, 3 তারিখে ভোটের ফলাফল ঘোষণা হলো, সেখানে বিজেপির জয় জয়কার নেই। আপনি কি বলছেন? বিজেপির জয় জয়কার হয়েছে, ওটা কংগ্রেস নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করতে পারে নাই। কংগ্রেসের নিজস্ব স্ট্র্যাটেজির জন্য তাহলে সেই দলের একজন শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খার্গেকে আপনারা ইন্ডিয়া জোটের মূল কি করে প্রধান মুখ বানাচ্ছেন? একদম ডেফিনেটলি, কারণ হচ্ছে যদি বলা যায়, উনি তো আজ পর্যন্ত কোনো ভোটে জেতেনি বা কোনো জায়গায় জেতেনি, এবং উনার বয়সটা দেখুন, উনি প্রধানমন্ত্রী, উনার বয়সটা কত হয়েছে? আপনাদের একটা যুক্তি থাকা উচিত। বয়সের কথা নিশ্চয়ই মল্লিকার্জুন খার্গে নিঃসন্দেহে ভালো ব্যক্তিত্ব, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ফিরে আম আদমি পার্টি সবাই সাপোর্ট করেছে। কোনো রকম কোনো যুক্তিভাবে কথা বলছেন না। আপনার প্রত্যেকজনকে প্রধানমন্ত্রী, আপনারা যদি এই কৌস্তববাবুর মতো যদি আপনারা লোকদেরকে দিয়ে, একসময় বলেন মল্লিকার্জুন খার্গেকে এটাই প্রধানমন্ত্রী যদি দেখতে চান। কৌস্তববাবুদের মতো লোকদেরকে দিয়ে গোটা বাংলায় যদি পোস্টার রাজনীতি ফেলান, কৌস্তববাবুর কথা ছাড়ুন, উনি নিজের কথা বলছে, উনার কথা বলছে না, এটা বিজেপির বলানো না, আমাদের বিজেপি যে কথা বলে উনি সে কথা বলছেন, এটা বিজেপির কথা, এটা কৌস্তববাবুর কথা নয়। বাংলার বিকল্প রাজনীতি কৌস্তববাবুর কথা নয়, ওটা বিজেপির বলানোর কথা।
আপনার আর কংগ্রেসের কথাটা হচ্ছে অস্তিত্ব নাই। আচ্ছা আপনি বলুন তো আমাদের ভারতবর্ষে ইন্ডি জোটে কে প্রধানমন্ত্রী হবে, আপনারা কাকে চান? আমাদের জোটে না, না, যারা আপনি একটা স্ট্যান্ড পয়েন্টে থাকুন, কে থাকতে চায়, কে আমরা ইন্ডিয়া জোটে যিনি মুখ হবেন হ্যাঁ। সেই বিষয়ে আমাদের নেত্রী দল যারা সবাই বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী হতে চান, সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এবং বলে দেখিয়ে দিয়েছেন যে এখানে বিরোধী জোটের মুখ কে হবে সেটা বলে দিয়েছেন, তার বলে দিয়েছেন গোটা ভারতবর্ষে আমরা ডাইভার্ট হচ্ছি, গোটা ভারতবর্ষে তো বেকারত্বের কথা বলেন, জিএসটি ফিরে আসবো একেবারে মিড অফ দ্য যারা দুর্নীতির কথা বলে তারা দুর্নীতি প্রমাণ করতে পারে না। এই বিষয়ে নিজের বাড়িতে প্লিজ চোরও প্লিজ রাজাতে হাত চোর, প্লিজ চোর কো রাজাতে যারা চোর বলে, যারা চোর না তারা অন্যদেরকে চোর বলে আমি না। আবারও বলছি, চন্দনবাবু গৌরাঙ্গবাবু প্লিজ, চন্দনবাবু গৌরাঙ্গবাবু দুজনকে আপনাদেরকে বলছি প্লিজ 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 একেবারে যে প্রশ্ন নিয়ে একেবারে পরিতোষবাবুর কাছে আসবো ছোট্ট একটা বিরতির পরে পরিতোষবাবুর কাছে আসবো, এই বিষয় নিয়ে প্রশ্ন করব, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে চলছে তরজা, একেবারে বলা যেতে পারে সংবাদ শিরোনামে আজকে সারাদিন ধরে বাংলায় বিকল্প রাজনীতি। কি সেই বিকল্প রাজনীতি, কোন বিকল্প রাজনীতির কথা বলা হচ্ছে রাজনৈতিক আঙিনায়, কি বলতে চাইলেন কৌস্তব বাগচি তার পোস্টের মাধ্যমে, এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অনলাইনে পরিতোষ বর্মন, কংগ্রেস নেতা। পরিতোষবাবু, আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। স্বয়ং আপনাদের দলের লোক একেবারে বলছেন, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। বেশ, আসছি আলোচনা। তার আগে কৌস্তব বাগচি ঠিক কি বলেছে, এত দরজা কেন হচ্ছে, একবার শুনুন, তারপর আসছি আলোচনায়। দেখুন। একদম ঠিক। ও রাজনীতি এই বিষয়টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বিগত কয়েক মাস আগে এই কথাটি বলেছিলাম, লাগাতার এই কথাটি আমি বলি, কারণ আমি মনে করি যে আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি। আমি দীর্ঘদিন ধরে বলেছি এই কথা, কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় ভ্যাকিউম আছে। সেই ভ্যাকিউমটা কোনো বিরোধী দল সেই এক্সপেকটেশনটা মিট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি। তো আজকে সারা শহর জুড়ে, সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে। আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি। বিকল্প রাজনীতি বারংবার বলেছি, আগেও বলেছি, এখনো বলেছি, আগামী দিনও বলবো। এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি এবং আমি চাই এই চিন্তাভাবনা যদি বাংলার মানুষ এইভাবেই গ্রহণ করে, তাহলে আমি সত্যি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এবং খুব লজিক্যালি বাংলার মানুষ আমার এই কথার প্রতি তারা যে সমর্থন দেখাচ্ছেন, এটাতে আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি এবং আমি সত্যি খুব আনন্দিত। একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না, সংবাদ মাধ্যমের কাছে কতটা পরিষ্কার যায় না, কিন্তু জনতার মধ্যে কতটা কনফিউশন তৈরি হচ্ছে বোঝাই যাচ্ছে। কেন বলছি, পরিতোষবাবু এবার আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বেশ বেশ। আপনাকে প্রশ্নটা রাখছি, একেবারে যে কথা বললেন কৌস্তব বাগচি, তিনিও একেবারে আপনি সেই কথা শুনতে পেলেন। কৌস্তব বাগচি বলছেন যে মানুষ এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, যদি সত্যি অ্যাকসেপ্ট করে থাকে, তাহলে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টারের নিচে কোনো নাম নেই কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কৌস্তববাবু সরাসরি যে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, সেই পোস্টের নিচে সম্পূর্ণভাবে আপনাদেরই দলের লোকেরা এবং তৃণমূল কংগ্রেস তো বলবেই, কিন্তু আপনাদের দলের লোকেদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। পরিতোষবাবু, দেখুন, এখানে একটা কথা বলছি, কৌস্তব যে কথাগুলো বলেছে সেগুলো যদি অন্য কেউ শয়তানি করে বা বদমাশি করে বা নোংরামো করার জন্য যদি সারা বাংলা জুড়ে পোস্টার লাগিয়ে থাকে, সেক্ষেত্রে এটা কৌস্তবের উপরে এই দোষটা দেওয়া যায় না। না না না, আপনি আমার কোশ্চেনটা বুঝতে পারলেন না বোধহয় পরিতোষবাবু। আমি সরাসরি বলছি, কৌস্তববাবু একেবারে বলছেন যে মানুষ এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করেছে, আর আপনার মুখে আবার আলাদা রকম সুর শোনা যাচ্ছে। কৌস্তববাবু এটা কোনোভাবে করেননি, বা আপনাদের দলের লোকেরা করছেন এমনও কিন্তু কোনো রকম তিনি কথা বলছেন না, বলছেন সাধারণ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। 100 বার বিকল্প রাজনীতি দরকার, কারণ বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেভাবে চারিদিকে সন্ত্রাসের রাজনীতি এবং বিভেদের রাজনীতি তৈরি করেছে, বর্তমান তৃণমূল সরকার যেভাবে রাজ্যে
তেরে মেরে কামাও নীতি চালু করেছে, তার জন্য অবশ্যই বিকল্প রাজনীতি দরকার পশ্চিমবঙ্গে। বেশ, কিন্তু এই বিকল্প রাজনীতি বিষয়টি ঠিক কি কি বিকল্প রাজনীতির কথা বলছেন আপনারা? যদি ধরে নিই যে আপনি কৌস্তব বাগচি বাবুর কথাকে সমর্থন করছেন, কিন্তু বিকল্প রাজনীতি বিষয়টা ঠিক কি? কারণ আপনারাই তো আবার ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বসে রয়েছেন। দেখুন, আমরা তৃণমূলকে এই বিকল্প রাজনীতি দেওয়া ইন্ডিয়া জোটে আমরা কখনোই তৃণমূলকে ডাকিনি, বরং তৃণমূলই আমাদের কাছে নিজেদের কাছে আসতে চেয়েছে আমাদের কাছে। আপনারা তো সরাসরি ছেলে খেলা তৃণমূলকে করছেন। কখনোই আমরা নিজেরা ডাকিনি। আপনারা ছেলে খেলা করছেন আমাদের রাজনীতি কালকে নিয়ে। অধীর চৌধুরী বাবু আপনারা ছেলে খেলা করছেন কে রাজনীতি আসলো নিয়ে। কে গেল বা কে জনগণকে বিভ্রান্ত করছেন কেন? সেটা জনগণকে বিভ্রান্ত করছেন কেন? রাজনীতিটা ছেলে খেলা নয়, একটা দেশ চালানো, দেশের পরিকাঠামো তৈরি করা। আপনারা এনজিওতে একসঙ্গে বসে আপনারা পিকনিক করছেন, বসে বড় বড় নেতৃত্ব পাশাপাশি বসে আছে, আর আপনারা বলছেন যে না এনডিও টাকা সমর্থন করি না বা আমরা সেটা মানছি না। এবং প্রস্তুত থাকবে, কারণ কংগ্রেস সবসময় বেশ, দেবজ্যোতি বাবু অনেকক্ষণ ধরে আপনি কিছু বলার চেষ্টা করছেন। দেবজ্যোতি বাবু, আপনার থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করব। কি বলতে চাইছেন বিকল্প রাজনীতি বিষয়টি ঠিক কি? আর যদি সত্যি বিকল্প রাজনীতির কোনো বিষয় থেকে থাকে, তাহলে তার পোস্টারের নিচে সাহস করে কোনো রকম সংস্থার নাম নেই কেন, কোনো পার্টির নাম নেই কেন? দুর্ভাগ্যের বিষয়, আগের আলোচনা শুনতে পাচ্ছি না লিঙ্কের ফেলিওরের কারণে। কৌস্তবকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যা বলেছে তা সময়ের দাবি, আমাদের দাবি, কমন মানুষের দাবি। শেক্সপিয়ারের কথায়, ইফ সিচুয়েশন ডিমান্ডস আওয়ার প্রেজেন্স, দ্য প্রেজেন্ট সিচুয়েশন ডিমান্ড আওয়ার কৌস্তবের দাবি। তার কারণ রাজনীতি কোথায় হচ্ছে? দিল্লি বা পশ্চিমবাংলায়। এ তো গণতন্ত্র নিয়ে এটা মানে এটা প্রহসন হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ দিল্লিকে বা কলকাতাকে পছন্দ করছে না, তাই পাওয়ারে থাকছে। আপনি প্রহসনের কথা বলছেন দেবজ্যোতি বাবু, আপনি যে প্রহসনের কথা বলছেন সেই প্রহসনই আবার তাদের শীর্ষ নেতৃত্বরা সবার সাথে হাত মিলিয়ে প্রহসনের শিকার করছেন সমস্ত মানুষদেরকে। কোথাও কার কি কম্পালশন জানি না, কৌস্তবের পোস্টকে সর্বস্তরের মানুষ মানসিকভাবে সমর্থন করছেন, রাজনীতির বিকল্প সন্ধান করছেন এবং সিচুয়েশন ডিমান্ড করছে, প্রেজেন্ট সিচুয়েশন ডিমান্ড। ঠিক এই সিচুয়েশন ডিমান্ড এখানেই তো করছে। প্রশ্নটা দেবজ্যোতি বাবু, ঠিক কি বিকল্প? সোনার পাথরবাটি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, পশ্চিমবাংলায় আমরা থাকি, দিল্লির ভোট, দিল্লি সরকারটিও চলছে সংখ্যালঘিষ্ঠের সমর্থনে, কৌশলে সংখ্যাগরিষ্ঠকে বিভাজনের মধ্যে দিয়ে। পশ্চিমবাংলা সরকারটিও সেই একই কায়দায়, এক ফ্যাসিজমের নতুন কায়দা, গোষ্ঠীদ্বন্দ্ব বিভক্ত করো এবং উন্নয়নের বিজ্ঞাপন রাখো, যা থেকে মানুষ মুক্তি চাইছে, বিকল্প রাজনীতি চাইছে। কৌস্তব উপযুক্ত সময়ে উপযুক্ত পোস্ট করেছে। আমি ব্যক্তিগতভাবে একজন সমাজকর্মী, আমার মনে হচ্ছে কৌস্তবকে সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে একটা বড় সংখ্যার মানুষ এর সমর্থন করা উচিত। ইট মাস্ট বি রেকটিফাইড। রাজনৈতিক যে বিচারিতা হচ্ছে, যে লুম্পেন রাজ চলছে, যে কাটমানি সিস্টেম চলছে, যে দুর্নীতি চলছে, সেটা মাস্ট বি রেকটিফাইড। রেকটিফাই করতে গেলে বিকল্প রাজনীতি চাই। বিকল্প রাজনীতি কোন দলের নেতৃত্বে, কার প্রভাবে, কার মানে পরিচালনায়, সময় বলবে, সিচুয়েশন বলবে। তার মানে আপনারা কি নোটাতে ভোট দিতে চান? মানুষ দিশাহীন অবস্থায় আছে। আপনারা কি নোটাতে ভোট দিয়ে বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চান? বিকল্পের পথে সন্ধান নেতৃত্ব নেতা সময় দেবে। আমার যা বন্ধুরা আছেন তাদের কথা শুনতে পাইনি, তাদের উত্তরে সংগতিপূর্ণ না হলে ক্ষমা করবেন ভাই। কৌস্তবের যে বক্তব্য, মানুষ বিকল্পের পথে ভাবছেন, সেই পথ দেখানোর উপযুক্ত নেতৃত্ব পাওয়া যাচ্ছে না। হয়তো পাওয়া যাবে, সময় অনেক আছে। তবে বিকল্প রাজনীতির প্রয়োজন, বিকল্প মানে নীতির প্রয়োজন, যা মানুষের জীবন জীবিকার প্রশ্নে, মানুষের রুজি রুটির প্রশ্নে, বেকারত্বের জলনের প্রশ্নে, কৃষকের ন্যায্য ফসলের প্রশ্নে একটা সার্বিক পরিচালনা সর্বস্তরের মানুষকে একটা গণতান্ত্রিক পরিবেশ দেবে এবং নৈরাজ্যের অবসান ঘটাবে। সেই বিকল্প খুঁজছে কৌস্তব। আমার ধারণা। আমার সঙ্গে কথা বলে একেবারে এই বিষয় নিয়ে যদি বলা যায় যে শীর্ষ স্তরে যখন একেবারে সিট শেয়ারিং নিয়ে একটা কথা চলছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, বলা যেতে পারে ন্যায় যাত্রা, ভারতে ন্যায় যাত্রা, সেই যাত্রা শুরু হবে 14ই জানুয়ারি থেকে একেবারে 20 মার্চ অবধি। সেই ন্যায় যাত্রা বাংলার বুক দিয়েও যাবে। বলা যেতে পারে সেই সময়তে শীর্ষ নেতৃত্বরা যখন ভাবছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে এক মেলবন্ধন তৈরি করা সম্ভব বা তৈরি করা যেতে পারে, সেই সময়তে কৌস্তব বাগচি একেবারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস যদি মেল খায় তাহলে তিনি কি করবেন।
শুনুন, শোনাচ্ছি, তারপর আসছি আলোচনায়। শুনুন কৌস্তব বাগচি কি বলেছেন। মনে করে দল আমাকে প্রার্থী করবে, আমি কোনোদিন কোনো লড়াইয়ের ময়দান থেকে পিছু হটিনি। কিন্তু এটা সাথে সাথে বলে দিই, দল যদি মনে করে এখন একসাথে দেওয়ালে ঘাস ফুল আর হাত চিহ্ন আঁকবে, আমার কাছে সেই দিন আসার থেকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতে বেশি পছন্দ করব। শুনতে পেলেন আপনারা, গলায় দড়ি দেওয়া সাই, বলাই বাহুল্য এই সংবাদ কেউ চায় না, কোনো সংবাদ মাধ্যম চান না যে কেউ এইভাবে নিজের রাজনৈতিক বাতাবরণকে একেবারে মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাক। কিন্তু প্রশ্ন, কেন এত অনীহা? কংগ্রেসের ভেতরেও কিন্তু একটা অনীহা প্রকাশ পাচ্ছে পরিতোষবাবু। হ্যাঁ, অবশ্যই 100 বার আমরা বরাবরই রাজ্যে তৃণমূলের যেভাবে তৃণমূল সরকার চাকরি চুরি করেছে, রেশনের চাল চুরি করেছে, যেভাবে তৃণমূল নেতামন্ত্রীদের বাড়িতে কারি কারি টাকা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলতে চাই। কারণ আমরা জানি বর্তমানে এই তৃণমূল সরকারের প্রতি পশ্চিমবাংলার জনগণ একদম বিতশব্দ হয়ে গেছে। গৌরাঙ্গবাবু, তাদেরকে ডি রাজা, পিবি নরসিংহ রাও, জয়ললিতা, এদের বাড়ি থেকেও পাওয়া গেছে কারিগরি টাকা এবং সোনা। সেই বিষয়ে কংগ্রেসের যিনি রয়েছেন তার কাছে আমি প্রশ্ন করব, চোরও কো নজর আতে হ্যায় সবকো, সবই কো চোর। তো যারা চোরের কথা বলে, আমরা মা সারদা বলেছেন আমরা নিজেরা যেমন জগৎকে তেমনি দেখি। মা সারদা বলেছেন যেটা, আমরা যদি নিজেরা চোর হই তাহলে সবাইকে চোরই ভাবি। তো সেটাই ভাবছে। আমি বলি, আমি একটু বলে নিই, ইন্ডিয়া জোটকে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটকে মেনে নিতে চাচ্ছে না অধীর চৌধুরী এবং তার কংগ্রেস। অধীর চৌধুরী এবং কংগ্রেস যেহেতু মেনে নিতে চাচ্ছে না ইন্ডিয়া জোট, তারা ভিতরে বিজেপি বা অন্য দলের সাথে যেহেতু সেটিং এবং ভারতবর্ষের পরিবর্তন বা যেটা হচ্ছে সাধারণ মানুষের ডিমান্ড, সেই ডিমান্ডকে পূরণ করতে নরেন্দ্র মোদীকে সরানোর যে পরিকল্পনা, সেটাকে বিচ্যুত করার জন্য এই অধীর চৌধুরী এবং তার টিম এবং তার সাথে যে কৌস্তব বিজেপির সাথে মিশে গিয়ে এগুলো কাজ করছে। কিন্তু এদের ব্যর্থ হবে, কারণ বাংলার পারসেপশনে মানে কংগ্রেস 2% ভোট, সিপিএম 1% ভোট। লড়াইটা আমরা বুঝে নিব। সিপিএম কংগ্রেসকে আমাদের লাগবে না। এই সিপিএম কংগ্রেস যত এগুলা দূরে থাকবে, এরা ভোট দেয় বিজেপিকে ভোটের সময়। এরা কংগ্রেসকেও কোনোদিন ভোট দেয়নি, সিপিএম নিজের দলকে ভোট দেয়নি কখনো। বেশ 2011 পরে এরা কোনোদিন ভোট দেয়নি। আপনার এই প্রসঙ্গ অনুসারে আমি সবার কাছেই আসবো, নিজের দলকে এরা ভোট দেয় না। চন্দন বাবুর কাছেও আসবো, পরিতোষ বাবুর কাছেও ইন্ডিয়ার পারসেপশন বুঝে না, মানুষের কথা বুঝে না। গৌরাঙ্গবাবু, আপনাকে আমি সময় দিয়েছি। গৌরাঙ্গবাবু, আপনাকে আমি সময় দিয়েছিলাম। ইন্ডিয়া চাচ্ছে যে পরিবর্তন হোক। গৌরাঙ্গবাবু, আপনাকে আমি সময় দিয়েছিলাম, প্লিজ প্লিজ। আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আমি তিনজনের কাছেই আসবো, পরিতোষবাবু, দেবজ্যোতিবাবু এবং চন্দনবাবু, তিনজনের কাছেই আসবো, এই প্রসঙ্গেই আসবো। কিন্তু একটা কথা এখানে না বলে পারছি না। আচ্ছা গৌরাঙ্গবাবু, আপনারা এই কথায় একটা মনীষী যে একটা সত্তা, সারদা দেবী, কখনো রামকৃষ্ণ, কখনো স্বামী বিবেকানন্দ, মনীষীদের সম্মান তো তৃণমূল কংগ্রেস করেছে। প্রশ্নটা শুনে নিন, বিজেপি মনীষীদের অপমান করে বাংলায়। প্লিজ এইজন্য আমরা বলি প্রশ্নটা শুনে নিন। অনেকক্ষণ চুপচাপ। বাংলা বিবেকানন্দকে সংস্কৃতিকে চন্দনবাবুর কাছেই আসবো। বিবেকানন্দকে তারা অপমান করে, কদিন আগেই আমরা দেখলাম। গৌরাঙ্গবাবু প্লিজ শুনে নিন, শুনে নিন প্লিজ। কেউ এইভাবে শুনতে পাবে না, কেউ করলে কেউ শুনতে পাবে না। মূল কথা হচ্ছে, আপনারা মনীষীদেরকে ভালোবাসেন, খুব ভালো বিষয়। তো মানুষকে ভালোবাসবে, এটা তো খুব ভালো বিষয়। কিন্তু মনীষীদেরকেও ভালোবাসার দিক থেকে যখন বারবার আপনাদের নেতারাই একেবারে নাম প্রকাশ্যে আনছেন, বলছেন কি স্বামী বিবেকানন্দের সঙ্গে আজই একেবারে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলে বসলেন যে স্বামী বিবেকানন্দের সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা। শুধু তাই নয়, এটাও তিনি বললেন যে রামকৃষ্ণ দেবের বাণী বা তার বক্তব্য অভিষেক ব্যানার্জির মুখে যথেষ্ট শুনতে ভালো লাগবে। এই আঙ্গিনাও দেখা যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে। একেবারে আমি শোনাবো কুণাল ঘোষ কি বলেছেন, একবার শোনাই, তারপর আসছি দেবজ্যোতিবাবু, আসছি কুণাল ঘোষের বক্তব্য শুনবো। এখানে কিছু বলার আছে? হ্যাঁ প্লিজ আসবো, কুণাল ঘোষের বক্তব্য শুনবো। বলবো ব্যাপারটা আমি কিছুই বলতে পারবো না, তার কারণ এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা এটা খুব ভালোভাবে শুধু জানি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার
শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। এবং শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য বিবেকানন্দ সারা দেশে, সারা পৃথিবীতে তিনি পূজিত। শ্রীরামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের মুখ থেকেই মানুষ শুনতে চান। এবং শ্রীরামকৃষ্ণের ঘরানা বলতে তার তো অনেক যোগ্য, অনেক ভালো, অনেক শ্রদ্ধেয় তার যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী বিশিষ্ট শিষ্য তারা রয়েছেন, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র কিন্তু নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ। ঠিক এরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। প্রথমেই ক্ষমা প্রার্থী, একেবারে এত মনীষীদের নামের মাঝে আমরা সংবাদ মাধ্যমেও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ছি যে কার সাথে কার তুলনা চলছে। আমি এখন যে বাইট একদম আপনাদেরকে শোনালাম, বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বোধহয় রামকৃষ্ণ দেবের এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে বোধহয় স্বামী বিবেকানন্দের তুলনা করলেন। কিন্তু প্রশ্ন, না বেশ শুনুন গৌরাঙ্গবাবু প্লিজ, একেবারে উপমা অবশ্যই হতে পারে, কিন্তু উপমা কখনো এরকম কি হয়? উপমা এরকম কি সত্যি কি উপমার রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা? চন্দনবাবুর কাছে আসবো, চন্দনবাবু কাছে আসবো, চন্দনবাবু বলুন প্লিজ, গৌরাঙ্গবাবু চন্দনবাবুকে বলতে দিন, গৌরাঙ্গবাবু প্লিজ, চন্দনবাবু। আমরা তো মিথ্যা কথাগুলো বলি না, আছে মনের ভিতরে অনেক, আমরা তো 2 কোটি বেকারের চাকরির কথা বলি না প্রতি বছর, অনেক রাগ আমরা তো আছে, বলি না বলতে দিন, 15 কোটি 15 লক্ষ টাকা করে প্রত্যেক বাড়িতে ঢুকাবো, এটা তো বলি না যে আমরা ডিবেটে গেলে কিছু না পারলে আমরা তো বলি না চেঁচামেচি হিন্দু করব, মুসলিম চেঁচামেচি করে সময়টা কাটাবো, আমরা যাতে কোনোরকমভাবে ডিবেট না করতে হয়, ওনাদের যাতে দুর্নীতিটা আমরা তুলে না ধরতে পারি। আমি যেটা বলছি, প্লিজ গৌরাঙ্গবাবু অনেক বলেছেন, চন্দনবাবুর কাছ থেকে আমি এবার আমি চন্দনবাবু বলুন। বললাম যে গৌরাঙ্গবাবু একটু আগে বললেন যে আমাদের কৌস্তব বাগচি, উনার সম্বন্ধে বললেন উনি নাকি কোনো নেশা করে আপিন, চরস, গাঁজা যাই হোক খেয়ে নিয়ে বলেছে। সেটা বলেছে বিজেপি, না বিজেপির আফিম বলেছে। হ্যাঁ, কৌস্তব বাগচিকে বলেছেন বিজেপির আফিম খেয়েছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই কুণাল ঘোষ কোন নেশা খেয়ে যে আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে তুলনা করেছে যে আমাদের না উনি একটু আগে বললেন কৌস্তব বাবু নাকি নেশা করে এইসব কথা বলেছে, এইসব নানা রকম ভাবে। না, আমার কথা হচ্ছে যে তাহলে চোর কুণাল কোন নেশা খেয়ে আজকে আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তুলনা করছে চোরের রানী মমতা ব্যানার্জিকে, এবং কয়লা বালি মাফিয়ার সঙ্গে তুলনা করছে স্বামী বিবেকানন্দকে। এটা কি করে সম্ভব হয়? আপনারা ধর্ম নিয়ে এই ধরনের একটা ব্যক্তির সাথে যে আমাদের যা ঠাকুর তুল্য, আগামীতে আমাদের কল্পতরু উৎসব আছে, তার আগে আপনারা এই ধরনের কথা বলছেন, কি করে সম্ভব? না, এটা কি করে সম্ভব? আর আপনারা প্রত্যেক সময় দেখছি যখনই আপনারা ডিবেটে আসবেন আপনারা শুধু চেঁচামেচি করবেন, কথা বলতে দিতে চাইবেন না, যা খুশি তাই বলে যাচ্ছেন। আপনাদের এত নির্লজ্জ হয়ে পড়েছেন, কোনো কথা কোনো কিছু মানতে চাচ্ছেন না, আপনারা ভুলভাল বকে যাচ্ছেন, তৃণমূলের নেতারা ভুলভাল বকে যাচ্ছে। আজকে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছে, আর স্বামী বিবেকানন্দের সঙ্গে দেবজ্যোতি বাবুর কাছে আসবো, দেবজ্যোতি বাবু আপনি বলুন। আসবো ধর্ম নিয়ে দেবজ্যোতি বাবু আপনি বলুন। দেখুন, এইভাবে শো কন্টিনিউ করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। প্লিজ, ওনারা অনলাইনে জুড়ে আছে, কোঅপারেট করুন প্লিজ। চন্দনবাবু গৌরাঙ্গবাবু আপনি বলবেন প্লিজ। এইভাবে হয় না, এভাবে হয় না, এভাবে হয় না, এভাবে হয় না। চন্দনবাবু গৌরাঙ্গবাবু প্লিজ ডেকোরাম মেইনটেইন করুন, প্লিজ ডেকোরাম মেইনটেইন করুন। দেবের সঙ্গে আপনি তুলনা করছেন। ট্রাইব টিভি আপনাদের পলিটিক্যাল গ্রাউন্ড নয়, সাহায্য করুন। ট্রাইব টিভি পলিটিক্যাল গ্রাউন্ড নয়। আমি সমস্ত সম্মানীয় অতিথিদের বলছি, আপনারা একেবারে ট্রাইব টিভির সম্মানীয় বলতে দিন, আপনারা প্লিজ ডেকোরাম মেইনটেইন সাহায্য করুন। এটা পলিটিক্যাল গ্রাউন্ড নয়, এখানে ঝগড়া করার শুধুমাত্র স্পেস নয়, কোঅর্ডিনেট করুন, কোঅপারেট করুন, নাহলে দর্শক শুনতে পাবে না। প্লিজ দেবজ্যোতি বাবু আপনি বলুন। হ্যাঁ, কুণাল বাবু দুটো কথাকে আমি অপোজ করছি।
হ্যাঁ বলুন। কৌস্তব বাগচি যেটা পোস্ট করেছেন, যে পোস্টের পক্ষে সমর্থন করছেন, সেটা মানুষের কথা। কোন মানুষ? ও আক্রান্ত মানুষ, অত্যাচারিত মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, স্বাধীনতা প্রেমী মানুষ। কুণাল বাবু যেদিনকে যে প্রিজন ভ্যানে ঢুকছিল সেদিনকে যা বলছিলেন আর আজকে যা বলছেন, এ তো ক্রিমিনাল অফেন্স। কুণাল বাবু বলছেন, হ্যালো, হ্যাঁ বলুন, আমি শোনা যাচ্ছে, আপনি বলুন প্লিজ। হ্যাঁ আচ্ছা, এবার কুণাল বাবুর যেটা বলছেন সেটা আমাদের খুব খারাপ লাগছে। কত বড় দালালি করলে এটা বলা যায়? এ তো মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে, তার সাথে মমতা মানে সারদা মায়ের আলোচনা, রামকৃষ্ণদেবের আলোচনা, বিবেকানন্দের আলোচনা। একজন মানুষকে তো অপমান করার জন্য এটাই যথেষ্ট। কুণাল বাবু রাতের আকাশে কাক দাঁড়াচ্ছে দুটো রসগোল্লা পাবার আশায়, জমিদারের আনুগত্য পেয়ে। রাতের আকাশে কবু কাক দেখা যায় না জানিয়াও জমিদারের আনুগত্য লোভে, দুটো রসগোল্লার লোভে কুণাল বাবু কাক দাঁড়াচ্ছেন। এতে ঘুরিয়ে মমতা ব্যানার্জিকে অপমান করা হচ্ছে, যিনি আমার মুখ্যমন্ত্রী। সাথে সাথে আমাদের নমস্য যারা রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদা মাকে যাকে আমরা স্মরণ করি সকালে উঠে, তার সাথে একটা হিউম্যান বিইংকে এভাবে আলোচনা করে তার নিজের গুরুত্ব পেতে চাইছেন। আবার সেদিনকেই বলছিলেন সবচেয়ে বড় চোর মমতা ব্যানার্জি। কোনটা কুণাল বলেন? আবার কুণাল কৌস্তবকে বলছেন নেশা করছেন। কুণাল কিরমাল খান, চুল্লু খান না ইংরেজি খান তা জানি না। না ক্ষমা করবেন দেবজ্যোতি বাবু, কুণাল ঘোষ কোনো রকম ওরকম মন্তব্য করেনি কৌস্তব বাগচি সম্বন্ধে। আমাদের এখানে প্যানেলে সম্মানীয় গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে, গৌরাঙ্গ চৌহান, তিনি তৃণমূল নেতা। তিনি এই কথাটি বলেছেন যে তিনি হয়তো কৌস্তব বাগচি হয়তো কোনো কারণে বিজেপির আফিম খেয়েছেন। ক্লিয়ার করে দিলাম আপনাকে। বিজেপিরা সরি তাহলে আমি আমার ভাষা উদ্ধার করে নিচ্ছি। কিন্তু বাট কুণাল বাবু এই যে কথা, এটা আমাদের সময় নষ্টের পক্ষে যথেষ্ট। কারণ আমরা যাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, মুখ্যমন্ত্রী সম্মান দিই, আমার মুখ্যমন্ত্রী করছেন, আপনি নিজেই বলছেন এখান থেকে উঠছে এই কথা, একেবারে যেভাবে মানুষের কাছে মানুষের যে সুযোগ সুবিধা, শ্রমিক, কৃষক, মানুষের সুযোগ সুবিধাগুলোকেই তো প্রচার করেন। আর যেগুলো হচ্ছে মানুষের আজকে 100 দিনের কাজের টাকা নিয়ে তিনি কাজ করেছেন। শুনতে হবে। দেবজ্যোতি বাবু আসবো, পরিতোষ বাবু আসবো। কোনো কারণে আজকে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি সেটাকে ঠিক করে দেওয়ার, এরার ফ্রি করার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন যেখানে রাখছি গৌরাঙ্গবাবুর কাছে, গৌরাঙ্গবাবু আপনি বলছেন যে অভিষেক ব্যানার্জি বিভিন্ন রকম প্রকল্পকে প্রচার করছেন, বেশ তো খুব ভালো কথা। কিন্তু একাধারে আপনাদের শীর্ষ নেতৃত্বরা চেষ্টা করছেন বাংলার মানুষের মধ্যে তাদের প্রকল্পগুলোকে বিলিয়ে দিতে। সেইখানে আবার আপনাদেরই ভেতরকার তৃণমূল নেতৃত্বরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করছেন। যেমন একেবারে অর্জুন সিং থেকে শুরু করে সোমনাথ বাবু কি করেছেন, কেন বলছি এই কথা একবার শোনাচ্ছি, শুনুন, তারপর আসছি, শুনুন। অর্জুন সিং এবং সোমনাথ বাবুর বক্তব্য শোনাবো। ফুলের কথা আমি এই জন্য বললাম যে 2021-এর পরে গোপাল মজুমদার আমাদের ওই অঞ্চলে যিনি নেতৃত্ব দিতেন, তার খুন হয়েছে। শুধুমাত্র যারা হায়ার্ড কিলার্স ছিল তারা গ্রেফতার হয়েছে, কিন্তু এর পিছনের মোটিভ এবং কে বা কারা জড়িত আছে তাদের এখনও নাম খোলাসা হয়নি এবং তারা গ্রেফতার হয়নি। তাই আমি অলোক রাজরিয়া, আমাদের কমিশনার অফ পুলিশ এবং ডিসিপি হরি পান্ডে ডিডির যিনি দায়িত্বে আছেন, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে গোপাল মজুমদারের ফাইল 40/2022 আবার খোলা হোক। কেন, তাতে অনেকটাই স্পষ্ট করে যে চার্জশিট জমা হয়েছে সেই চার্জশিটে অনেকটাই উল্লেখিত আছে। কি উল্লেখ আছে? যে এই ভোলা খুন করার পরে কোথায় গেছিল এবং সেখান থেকে টাকা নিয়ে এসছে, সেটা তদন্ত সাপেক্ষ আছে। আমি যেহেতু আমার হাতে সেই চার্জশিটের কপি নেই, সেই কপি আমার হাতে পেলেই আমি সেই কপি নিয়ে আমার হলুদ ফাইলে রেখে আমি অবশ্যই আপনাদের জানাবো। আপনার হলুদ ফাইলটা কি? আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে 2019 এবং 2019ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা খুনের আমি কাগজ জোগাড় করছি এবং জোগাড় করেছি যে সেই খুনগুলোর পিছনে কে বা কারা, মোটিভ বা কার আছে, কেন খুন করাচ্ছে, আমাদের দলকে কমজোর করার জন্যে, তৃণমূল কংগ্রেসকে কোথাও কমজোর করার জন্য যারা এই চক্রান্ত করছে তাদের মুখোশ খুলে দিয়ে তাদের সামনে আসার আমার একমাত্র কাজ। কেন, আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক মনে করি। এখন আমি দলের সৈনিক। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্যসভা সাংসদ সুব্রত
বক্সি মহাশয় আমাকে বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না। আজকে আবার হলুদ ফাইলের কথা বলেছেন গোপাল মজুমদার। এই ফাইলের কথা বলুক, যেটা বলুক, এর উত্তর দল দেবে। দল তো অত কমজোর না কি এদের কথা এরা বলে যাবে দলের উত্তর দেবে না। দল সঠিক সময় দল উত্তর দেবে। পার্থভূমিক সুবোধ অধিকারী, সোমনাথ স্বামী সবাই বলছে কালকে কোনো বৈঠক ছিল না, কালকে তো হচ্ছে বৈঠকের জন্য আপনি সেটাও নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমাকে পার্থভূমিক বলেছিল ওখানে এতে যাওয়ার জন্য, উৎসবে, সেখানে বক্সিদাকে সঙ্গে যাওয়ার আমার কথা ছিল, সেই জন্য আমি গেছি। আমি বলছি এ তো একেবারে প্রকাশ্যে গোষ্ঠী কুন্দল দেখা যাচ্ছে, নিজেদের ভেতরেই নিজেরাই একেবারে অন্তর্দ্বন্দ্বে ভুগছেন। কেউ একেবারে হলুদ ফাইলের কথা বলছেন, কেউ বলছেন যে এই বিষয়ে তিনি কথা বলবেন না। দুজনেই একেবারে দলের সৈনিক দুজনেই। আপনারা বলছেন আপনাদের শীর্ষ নেতৃত্বরা তাদের প্রকল্প একেবারে চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। সবে মিলে একেবারে হজবরল পরিস্থিতি তৈরি হচ্ছে না তো গৌরাঙ্গবাবু? আসবো একেবারে আপনাদের একেবারে শেষ মুহূর্তে এসে, অন্তিম লগ্নে এসে সবাইকে 1 মিনিট করে সুযোগ দেবো আপনাদের স্ট্যান্ড পয়েন্ট রাখার, কিন্তু অতি সংক্ষেপে আপনারা বলবেন। গৌরাঙ্গবাবু 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দেখুন, বিকল্প রাজনীতি বাংলায় প্রয়োজন নেই। যারা ইন্ডিয়া জোটকে মানে না এবং ইন্ডিয়া জোটকে ধ্বংস করতে চায়, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে চায়, অধীরবাবু থেকে শুরু করে আফিমের নেশা খাওয়া কৌস্তববাবুরা এরা কাজ করছে, এটা দলের স্ট্র্যাটেজির বিরুদ্ধে। আমরা মনে করি ইন্ডিয়া জোট শক্তিশালী এবং সবাই মিলে এলে সমস্ত নেতৃত্বরা মিলে এলে আগামী 2024 নির্বাচনে নরেন্দ্র মোদী, যিনি শুধু ধর্ম ছাড়া এবং ধর্মের আফিংয়ের বিষ ছাড়া ওরা সমাজকে কিছু দিতে পারেন নাই, ভারতবর্ষের সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি, যুব কাউকে কোনো কিছু দিতে পারে নাই, প্রত্যেকটা জায়গায় লুটোতরা চলেছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে লাগবে। সুতরাং এই ধরনের কাজগুলো বিজেপি বিভিন্ন সময় করে, অন্য এজেন্টদেরকে দিয়ে এগুলো মানুষ এগুলো মেনে নিবে না, কারণ 1% 2% ভোটকে আমরা ডোন্ট কেয়ার, আমরা মনে করি না। সাধারণ মানুষ জানে যে পারসেপশনটা কি আছে এখানটায়। বেশ, আপনার সময় শেষ হলো। এবার আসবো পরিতোষ বাবুর কাছে। পরিতোষ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলায় বিকল্প রাজনীতি। পরিতোষ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। তৃণমূল নেতৃত্ব গৌরাঙ্গবাবু তো বললেন যে আমাদের অধীরবাবু, কৌস্তববাবু নেশা করে বলেছেন, তো উনাদের কি, কুণাল বাবু কি যখন প্রিজন ভ্যানে উঠেছিল তখন নেশা করেছিল না? আজ মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে মনীষীদের নাম নিয়ে অপমান করছেন, এখন নেশা করে আছেন? তো তার সদুত্তর আর পাওয়া যাবে না। আর এই তৃণমূলের বক্তব্য কি শুনবো? উনাদের মদন মিত্র স্বয়ং নেশা খেয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন, তাদের বক্তব্য আমাদের শোনার নেই। কারণ কংগ্রেস সবসময় একটা জিনিসই ভাবে, উই ডোন্ট বিল্ড হোপ, উই বিল্ড ফিউচার। আমরা সবসময় মানুষের, জনগণের ভবিষ্যতের কথা ভাবি। আমরা মানুষকে অন্ধকারে আরো 50 বছর পেছনে ফেলে দিতে কংগ্রেস কখনোই এগিয়ে ছিল না। কংগ্রেস সবসময় চায় মানুষকে এগিয়ে নিয়ে যেতে। বেশ, আপনার সময় শেষের আগেই আপনি শেষ করে ফেলেছেন। এবার আসবো একেবারে দেবজ্যোতি বাবুর কাছে। দেবজ্যোতি বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আপনি বলুন। আমরা বিকল্প রাজনীতির কথা কৌস্তব যা বলেছেন, তাকে যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, যা নিন্দনীয়। নেশাগ্রস্ত যারা, তারাই তো এটা ভাবতে পারেন। কৌস্তব বলেছেন কমন মানুষের কথা, বিকল্প রাজনীতির প্রয়োজন। রাজনীতি কোথায় হচ্ছে? পাইয়ে দেয়া, সুবিধাবাদী, ধান্দাবাজি, ফ্যাসিজম, খুন খারাপি, এটা নিয়ে তো রাজনীতি হয় না। বিকল্প রাজনীতি মানুষের জন্য প্রয়োজন, সেটা নেতারাই বিকল্প সময় ঠিক করে নেবেন। আবার বলছি, সিচুয়েশন ডিমান্ডস বিকল্প রাজনীতি, প্রেজেন্ট সিচুয়েশন ডিমান্ডস বিকল্প রাজনীতি। কৌস্তব সঠিক আপনাদের করে দিতেন। নেতৃত্ব রেকটিফাই হোক, রাজনৈতিক দলগুলি রেকটিফাই হোক, তাদের পুরনো কালো চিত্র আমরা দেখতে পাচ্ছি, অন্ধকার অংশ দেখতে পাচ্ছে, মানুষ বিভ্রান্ত। মানুষ চাইছে পরিচ্ছন্ন অবস্থা, গণতান্ত্রিক পরিবেশ, স্বাধীন মতামত, যুবকের বেকারত্বের জ্বালা, যুবক যুবতীদের নিয়োগ, কৃষকের ন্যায্য মূল্য এবং সার্বিক নৈরাজ্য, একটা
বিহীন পরিবেশ, যেটা মানুষ বিকল্প রাজনীতির কথা বলছেন কৌস্তব। বেশ, সে আপনার কারণে সময় শেষ হলো, আপনার সময় শেষ দেবজিৎ বাবু। একেবারে এবার আসবো শেষ লগ্নে এসে শেষ প্রশ্ন করবো চন্দনবাবুকে। চন্দনবাবু, বাংলা বিকল্প রাজনীতি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আজকালের মধ্যে হয়তো পোস্টার পড়েছে, যার জন্য আমরা আজকে এই তর্ক বিতর্ক নিয়ে বসছি, কিন্তু বিষয়টা হচ্ছে বিকল্প রাজনীতি অনেক দিন থেকে পশ্চিমবাংলাবাসী চায়। বর্তমান আমাদের যে বেকার ছেলে মেয়েরা আজকে নিজের রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্যে গিয়ে রোজগার করছে, এবং আমাদের রাজ্যে যা অবস্থা, শিক্ষিত ছেলেমেয়েরা পথে বসে আছে, বেকার ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না, তারা নানানভাবে দুর্নীতিগ্রস্ত দালালদের পাল্লায় পড়ছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে, তাতে কিন্তু বিকল্প ব্যবস্থা করতে হবে সাধারণ জনগণকে। এই জনগণই উত্তর দিবে। আর একটা কথা বলি, যে বর্তমান আমাদের ভারতবর্ষে যেইভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে ভারতবর্ষের পরিকাঠামো এগিয়ে যাচ্ছে, সেই হিসাবে আমাদের ডবল ইঞ্জিন সরকারের দরকার আছে পশ্চিমবঙ্গে। না ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে একদম এতটা পিছিয়ে যাবে, আগামীতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে চলে যাবে বিকল্প ব্যবস্থা না হলে। আপনার সময় শেষ হলো। একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের চারজনকেই জানাই ট্রাইব টিভি থেকে অশেষ ধন্যবাদ জোড়ার জন্য। কিন্তু যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, বাংলায় বিকল্প রাজনীতি সত্যি কি দরকার, নাকি সত্যি সত্যি কোনো পলিটিক্যাল এজেন্ডা ক্রিয়েট করার জন্য এই পোস্টার? সবশেষে উত্তরটা দেবে জনতা জনার্দন। 2024 লোকসভা নির্বাচন অতি আসন্নে, এবং তখনই আসল লড়াইটা লড়বে হয়তো জনতা জনার্দন নিজেই। জনতা জনার্দনের হাতেই থাকবে সমস্ত কিছুর লাগাম। এরকমই টান টান শো দেখার জন্য সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।